আপনারা সাম্প্রতিক সময়ে অনেক ঘটনাগুলি লক্ষ্য করছেন, যেগুলো বিশেষ করে আমি উদ্বিগ্ন এবং ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন। যে প্রধানমন্ত্রী সরাসরি গুলির জন্য নির্দেশ দিচ্ছেন এবং আমরা কালকে যে ঘটনাগুলি আদালতে হাজির করা হয়েছে, একেবারে ডকুমেন্ট সহ, টেলিফোন কথোপকথনের রেকর্ড সহ, এটা শুনলে এখনও শিউরে ওঠে যে আমরা প্রত্যেকেই গণতন্ত্রের জন্য যারা লড়াই করছি, সংগ্রাম করছি বা এই সময় রাজনীতি করছি, প্রত্যেকেই মৃত্যুর মুখোমুখি আমরা ছিলাম। প্রত্যেকেই যে কোনো মুহূর্তে জীবন চলে যেত। শেখ হাসিনার বর্বরতা আমরা স্বচক্ষে দেখেছি, নিজেরা উৎপীড়নের শিকার হয়েছি, দিনের পর দিন রিমান্ডে থেকেছি, মাসের পর মাস জেলখানায় থেকেছি, ভয়াবহতা আমরা দেখেছি। কিন্তু এর গভীরে যে আরও ভয়াবহতা ছিল, তারা একটি আন্দোলনকে দমানোর জন্য কি ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যেতে পারত, সেটা এখন প্রতিদিনকার যে আলামতগুলো আদালতে নিয়ে জমা দেওয়া হচ্ছে বা সেখানে উপস্থাপন করা হচ্ছে, সেখানে একেবারে কথোপকথনের টেলিফোন সংলাপ বা টেলিফোন কথোপকথনের যে বিষয়গুলি উত্থাপন করা হচ্ছে, তাতেই আমাদের মধ্যে মানে উদ্বেগ এবং আশঙ্কা দেখা দিচ্ছে। যদি এই ফ্যাসিবাদী শক্তি যার পতন হয়েছে 5ই আগস্টে, তার যদি পুনরুত্থান ঘটে, তাহলে আন্দোলনকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষের কি ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে, সেটা চিন্তা করেই শরীরের লোম শিউরে ওঠে। যে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছে, যত সরকারি ভবনে আগুন জ্বলছে, তারপরে মেট্রো রেলে যে আগুন দেওয়া হয়েছে, সব শেখ হাসিনার নির্দেশে, তার মানে কথোপকথনের মধ্যে দিয়ে সেটা বেরিয়ে আসছে, সত্য বেরিয়ে আসছে। অথচ দ্রুত এগুলোর বিরুদ্ধে, মানে এই সমস্ত ঘটনার, নাশকতার ঘটনায় মানে বিরোধী দলের উপর, আন্দোলনকামী মানুষদের উপর চাপিয়ে দিয়েছে। আমিও মেট্রো রেল পোড়ানোর মামলার একজন আসামি, আমি সহ আরও যারা অনেক নেতৃবৃন্দ ছিলেন, নজরুল ইসলাম খান সহ আরও যারা সেদিন গ্রেপ্তার হয়েছেন, আমার পরপরই তাদের নামে দেওয়া হয়েছে, আরও অনেক ছাত্র যুবনেতার নামে দেওয়া হয়েছে। অথচ এখন আমরা প্রমাণ পাচ্ছি যেগুলো সব নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা, শুধু গুলি করার নির্দেশনা, হত্যার নির্দেশনা নয়, যাতে নাশকতার যে অভিযোগ তিনি দিচ্ছেন, সেই নাশকতা তিনি নিজে সৃষ্টি করেছেন। যে কোনো রেল সেতু ভবন বা অন্য কোনো টেলিফোন ভবন বা অন্য যে কোনো সরকারি দপ্তরের আগুন দিয়েছেন, আগুন দেওয়া হয়েছে, মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, সব তার নির্দেশে দেওয়া হয়েছে। এই জন্যই দেওয়া হয়েছে যে এগুলো বিরোধী দল করছে, এগুলো আন্দোলনরত বিভিন্ন নেতাকর্মীরা করছে, ছাত্ররা করছে, জনতা করছে। এই বিষয়টি মানে এই অভিযোগটি আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে তিনি ব্যবহার করবেন বলেই এই সর্বনাশা খেলায় তিনি নেমেছেন। তো তাহলে আজকে অনেকেই কথা বলেন যে আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক হবে, ভারতের সাথে ভালো সম্পর্ক হবে। আমরা 5ই আগস্টের পরে যাদেরকে দেখেছি, অনেকেই যে জিনিসটা কথা বলছেন বা তাদের নিয়ে কথা বলছেন, তো তারা কি এই বিষয়গুলো উপলব্ধি করেননি? তারা কি দেখেননি? ডাক্তার তাহের সাহেব, জামাতের নেতা, তিনি আজকে আমি খবরের কাগজে দেখলাম যে তিনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য খুবই উৎসাহী, এই ধরনের একটি স্টেটমেন্ট জানাচ্ছে। হতে পারে, পার্শ্ববর্তী দেশ, আমরা প্রত্যেকেই চাই, কী বলে যে উন্নয়ন তো আমাদের নিশ্চয়ই চাই, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমমর্যাদার ভিত্তিতে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু শেখ হাসিনা এই যে নির্দেশগুলো যখন দিচ্ছেন, জ্বালাও, পোড়াও, হত্যা করো, তাপসের সাথে তিনি যে কথাগুলো বলছেন টেলিফোনে, সেখানে তিনি কয়েক জায়গায় তিনি বলেছেন যে আমাদেরকে আন্তর্জাতিক কোনো সংস্থা আমাদের সমর্থন করছে এবং তারা এগুলো করতে বলছে, এবং জঙ্গি নাটক করতে বলছে, যে জঙ্গিরা এখন ইনভলভ হয়ে গেছে। তো শেখ হাসিনা আমলে তাহলে যত জঙ্গি
নাটক হয়েছে বা যত জঙ্গির ঘটনা ঘটেছে, এটা যে সরকার দায়ী ছিল। আমরা সেই সময় কিন্তু মাঝে মাঝে আমরা বলেছি যে এগুলো নাটক হতে পারে এবং সরকার এটার সাথে ইনভলভ থাকতে পারে। আজকে সেটা একবার সুপ্রমাণিত হলো, যত জঙ্গির ঘটনা ঘটেছে সবগুলোই হচ্ছে সরকারের পাতানো এবং এই বিরোধী দলের ঘাড়ে এই জঙ্গির অপবাদটা চাপানোর জন্য তিনি এই কাজটা করেছেন। তাহলে এর মধ্যে বলছেন এই শেষ আন্দোলনে, জুলাইয়ের আন্দোলনে, যে আন্তর্জাতিক কোনো সংস্থা বা আন্তর্জাতিক কোনো মহল আমাদের সমর্থন আছে, তাহলে সেটা কে? আমরা তো জানি যে পশ্চিমা দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকলেই আন্দোলনের প্রতি তাদের একটা সমর্থন ছিল। গণতান্ত্রিক দেশগুলো আন্দোলনের সমর্থন করেছে এবং অন্যান্য যে সমস্ত দেশ, শক্তিশালী দেশ, তারা প্রত্যক্ষ সমর্থন না দিলেও তারা নিশ্চুপ ছিল। তাহলে এটা কোন আন্তর্জাতিক সংস্থা বা কোন আন্তর্জাতিক সম্প্রদায় যে আপনাদেরকে সমর্থন দিয়েছে আপনার হত্যাকাণ্ড, ছেলেদেরকে হত্যা করা, শিশু থেকে শুরু করে কিশোর তরুণদেরকে হত্যা করা, রিক্সাওয়ালাকে হত্যা করা, এটা এই হত্যাকাণ্ডে কে মদত দিয়েছে? আমরা কিন্তু এটা বুঝতে পারি, এদেশের জনগণ বুঝতে পারে, গণমাধ্যম বুঝতে পারে। এই মদত যে পার্শ্ববর্তী দেশ থেকে তিনি পাচ্ছেন এবং তাদের শেল্টারেই যে তিনি এই কাজটা করছেন, তাদের আশ্রয়ে প্রশ্রয়ে পুষ্ট হয়ে যে তিনি এই কাজ করছেন এবং নিজ দেশের সন্তানদেরকে তিনি গুলি করতে নির্দেশনা দিচ্ছেন, কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব, কোনো হেজিটেশন ছাড়া, ইতস্তত করা ছাড়া, যে কত বড় রক্ত পিপাসু হতে পারে এই কাজ তিনি করতে পারেন, এই অবস্থা তিনি করতে পারেন। ইনুর সাথে তিনি কথা বলছেন এবং এই প্ল্যানিংটা করা হয়েছে একেবারেই, মানে আজকের যে বিষয়টি গণমাধ্যমে এসছে তাতে মনে হচ্ছে শেখ হাসিনা তার নিজস্ব লোক, তার দিয়ে তিনি প্ল্যানিংটা করেছেন, তিনি নির্দেশনাটা দিয়েছেন এবং ফিল্ডে বাস্তবায়নের জন্য নির্দেশ তিনি দিচ্ছেন হাসানুল হক ইনুকে। এবং মূল কাজটা করছে হচ্ছে তাপস, ব্যারিস্টার তাপস, যিনি দক্ষিণের মেয়র করা হয়েছিল প্রায় বিনা ভোটে। অর্থাৎ এদের কাছে দেশ, এদের কাছে জাতি, এদের কাছে দেশের মানুষ, এদেশের মানে কচি শিশু সন্তান সহ কারো কোনো দাম নেই। দাম হচ্ছে যেভাবেই ক্ষমতা ধরে রাখতে হবে এবং একটি দেশের শুধু সমর্থন নিয়েই তারা এটা করতে চেয়েছে। অর্থাৎ বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্র পরিণত করার জন্য, গোলামি রাষ্ট্রে পরিণত করার জন্য, গোলাম বানানোর জন্য শেখ হাসিনা যা কিছু করা দরকার তাই করেছে। এবং যারা কণ্ঠের আওয়াজ তুলেছেন, যারা প্রতিবাদ করতে চেয়েছেন, যারা গণতন্ত্র ফেরাতে চেয়েছেন এবং গণতন্ত্র ফেরানোকেই মনে করেছেন এইটা বোধহয় একটি দেশের স্বার্থের পরিপন্থী, এই কারণেই নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছেন। যদি মানে ল্যান্ড থেকে ল্যান্ডে, মানে আন্দোলন তো হচ্ছে মাটির উপরে, ঢাকা শহরে, সারা বাংলাদেশে, সুতরাং যদি সম্ভব না হয় মাটির উপর দাঁড়িয়ে, তাহলে আকাশ থেকে গুলি করার তিনি নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ হেলিকপ্টারে গুলি করার নির্দেশ দিচ্ছেন এবং হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছেও। তো এই ভয়ঙ্কর পৈশাচিক এক অপশক্তি, রক্তপিপাসু এক দানব, সেই দানবের পুনরুত্থান ঘটবে, সেই দানব এই দেশে রাজনীতি করবে। তাহলে হিটলারের রাজনীতি জার্মান স্বীকৃতি দিতে পারে? স্বীকৃতি দেয়নি কেন? হিটলারের নাৎসি দলকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে কেন? ফ্যাসিস্টদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছে কেন? তাদের বর্বরতা, তাদের নির্মমতা, তাদের গ্যাস চেম্বার, মানুষকে পুড়িয়ে মারার কি ভয়াবহ সব দৃষ্টান্ত, এটা তো ইতিহাসের সাক্ষী। তাহলে অনেকেই যারা বলেন যে তাদের প্রত্যাবর্তন ঘটানোর জন্য যারা কি বলে চিন্তা করছেন, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন, তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি? আমাদের দেশে একটি রাজনৈতিক দল, ইসলামপন্থী একটি রাজনৈতিক দল, বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য তারা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। শহীদ জিয়ার, তাদের মানে শহীদ জিয়ার কাছ থেকে তারা সুযোগ পেয়েছে। তাদের নিষিদ্ধ দল ছিল, শহীদ জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, কিন্তু এমন কোনো তাদের মিটিং নাই, এমন কোনো তাদের কর্মসূচি নাই যে তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমালোচনা করেনি এবং মানে তীব্র ভাষায় সমালোচনা করেনি।
এরপরে আমরা দেখেছি প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করেছেন। ৮৬ নির্বাচনে যাওয়া, সেটাও তারা আওয়ামী লীগ নির্বাচনে গেছে, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক, কাজ করেছে আরেক। ঠিক একইভাবে তারাও করছে এই ইসলামপন্থী জামাত ইসলাম। এরপরে আমরা দেখেছি সে ভয়ঙ্কর তত্ত্বাবধায়ক সরকার বিরোধী করলেন, মানে আন্দোলন করলেন তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠার জন্য। সে আন্দোলনও তারা জ্বালাও পোড়াও আওয়ামী লীগের সাথেই করলেন এবং বিভিন্ন জায়গায় তারা হত্যাও করেছে। রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র টিটো, তাকে শিবির গুলি করে হত্যা করেছে। আপনার ৯৫-৯৬ তারা যে আন্দোলন করেছে, এটা তো ভুলে যাওয়ার কথা না। এই সমস্ত ঘটনা আমরা জানি, আমরা প্রায়ই দেখেছি প্রতিটা ঘটনা। এবং ২০০৮ সালের নির্বাচনে যাওয়া, ম্যাডাম যেতে চাননি, তাদের নেতারা বাধ্য করেছিল তারা না হলে ইন্ডিভিজুয়াল। এখন আবার তারা স্বরূপে সম্মুক্তিতে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবেন, দল হিসেবে রাখতে চান, সেটা আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এটাও তো মনে রাখতে হবে, তারা শেখ হাসিনার মতো একটি রক্তপিপাসু দানবকে প্রশ্রয় দিয়েছে নিজ দেশের মানুষকে হত্যা করার জন্য। এটাও তো আমাদেরকে রাখতে হবে। যাই হোক, আমার কথা হলো যে কখনোই আর কোনো রক্তপিপাসু, গণতন্ত্র ধ্বংসকারী এবং নিজের দেশের সন্তানদেরকে যে হত্যা করে ক্ষমতাকে চিরতরে আঁকড়ে রাখার যার বাসনা ছিল, এই ধরনের বাংলাদেশি মডেলের যে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন শেখ হাসিনা, সেই ফ্যাসিবাদের পুনরুত্থান বা পুনর্জাগরণের কোনো সুযোগ বাংলাদেশে নেই। এদেশের মানুষ মধ্যপন্থী, এদেশের মানুষ মানে ধর্মভীরু কিন্তু মধ্যপন্থী, এদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ। তারা কথা বলতে চায় নির্বিঘ্নে, 3 বেলার মধ্যে যদি 1 বেলা 2 বেলা খেতে চায়, কিন্তু তারপরেও তারা তাদের কণ্ঠের আওয়াজ তীব্র করতে চায়। তো সেদেশের মানুষকে মানে জোর করে কোনো ফ্যাসিবাদী শাসনের নতুন ধারায় যদি কেউ মনে করে যে নিয়ে আসতে চাইবে, তাহলে সেটা তারা করতে পারবে না। কারণ দেশের মানুষ তারা সাংস্কৃতিক দিক থেকে আবহমান কাল থেকেই ঐতিহ্যগতভাবেই তারা মধ্যপন্থী। যাই হোক,